জন্মদিন প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতি মূল্যবান ও স্মরণীয় দিন। এই জন্মদিনটা ছিল আমার ছেলে অরুণাভ বাবাইয়ের জন্মদিন। 24তম জন্মদিন ছিল এটা। 26 ফেব্রুয়ারি 2024। অনেক দেরিতে এটা পোস্ট করার নানা রকমের কারণ আছে। আর এইগুলো হলো আশীর্বাদের উপকরণ। দুর্বা, চাল, ধান আনতে ভুলে গেছি, চন্দন আর মানে এটা অষ্টগন্ধা আর প্রদীপ। আর এই দেখুন, এটা হলো বিজয়দা, মানে আমার ননদের হাজব্যান্ড, আমাদের পাশেই থাকেন। উনি কর্মসূত্রে ভুবনেশ্বরে এসছেন। তো উনি যেহেতু জানেন যে আমার ছেলের জন্মদিন, তো সেহেতু উনি জন্মদিনের দিন সকালবেলায় কিন্তু চলে এসছেন। উনি যদিও আমাদের সঙ্গেই ব্যাক করছেন কলকাতায়, কিন্তু উনি রাস্তা থেকে উঠতে পারতেন, যেহেতু আমার ছেলের জন্মদিন তাই তিনি কিন্তু কষ্ট করে ভোরবেলা উঠে আমাদের বাড়িতে, মানে আমার ছেলে যেখানে থাকে সেখানেই কিন্তু চলে আসলেন। উনি খুব ভালোভাবে আশীর্বাদ করলেন, আগুনের শীষ, ধান দুব্ব সমস্ত কিছু দিয়ে। আর আগের দিন যেহেতু বিজয়দা এসছিলেন, সানডে ছিল, আর আমি যেহেতু জন্মদিনের দিন ছেলের সঙ্গে থাকবো না, সেহেতু আগের দিনকেই একটু ছেলেকে 5 রকমের ভাজা ও রান্না করে খাওয়ালাম, সাধারণ মাছের ঝোল ভাত। তো বিজয়দাকে বলেছিলাম আসার জন্য। বিজয়দাও বাইরের খাবার না, আমার হাতের রান্নাই খেতে চেয়েছিলেন। তো সানডেতে এসে দেখেছিলেন যে ছেলের ঘরে ওয়াল ক্লক নেই, তো ছেলেও চায়নি, বলেছিলাম লাগিয়ে দেওয়ার জন্য। তো শুধু ওয়াল ক্লক না, তারপর একটা ভালো টি শার্ট সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করলেন। যাই হোক, আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে বিজয়দার একটা ছবিও তুলে নিলাম। তো এত দূর থেকে এসেও যে উনি এইভাবে আশীর্বাদ করে গেলেন। আর আমি বললাম ঘড়ি তো ছেলে চায়নি, ওই জন্য বলছেন না এটা কোম্পানির ঘড়ি। যাই হোক, দিয়ে খুব উপকারী এসছে ঘড়িটা। তো সমস্ত কিছু দিয়ে এবার একটুখানি স্টিল ছবি তুলে নিলাম। ছেলেও দেখুন কত খুশি, আর আমাদের 3 জনের আশীর্বাদও হলো বিজয়দা আসাতে। এরপরে ছেলের বাবা, মা ভবতারিণী, জগন্নাথ ও গুরুদেবকে স্মরণ করে নিশ্চয়ই সে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছে। আর এই যে আমার ছেলের দেখুন মাথার ভিতরে যে চাল আর দুর্বা, সেগুলোকে ফেলতে ব্যস্ত। এরপরে বাবা ছেলে দুজনার একসঙ্গে একটা ছবি তুলে দিলাম। কেন কি, আর দেখুন দুজনারই এক রকমের ড্রেস। কেন কি, ছেলের জন্মদিনের দিন তো বাবাও ওই দিন বাবা হয়েছিল, সেই জন্যই মনে হয় এক রকমের ড্রেস। এইবার দেখুন তার বাবা তাকে আশীর্বাদ করছে। মা ভবতারিণীর ক্যালেন্ডার রয়েছে, সেই মা ভবতারিণীকে ও জগন্নাথ প্রভু জগন্নাথ দেবকে আর আমাদের গুরুদেবকে স্মরণ করেই নিশ্চয়ই সে আশীর্বাদ পর্বটা সারছেন। ধান তো আনতে ভুলে গেছি। যাই হোক, মানসিক অবস্থা আমার ভালো না। যারা আমার ভিডিও রোজ ফলো করেন তারা জানেন কেন আমার মানসিক অবস্থা ভালো ছিল না। হঠাৎ দুদিনের জন্য এসে ছেলের জন্মদিনটা কোনো রকমের, মানে অনেক আশা করেছিলাম এবার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করব, তাছাড়াও ছেলের সঙ্গে পুরো ফেব্রুয়ারি মাসটা থাকবো, কিন্তু কিছুই হলো না। মানুষ আশা করে এক, হয়ে যায় আর এক রকম। ওই জন্য আগে থাকতে কিছু প্ল্যান করা উচিত না। তারপরে সে দেখুন আগুনের তাপ দিয়ে দিচ্ছে ছেলেকে, ভালো করে আশীর্বাদ পর্ব শেষ করে। আর পায়েসটাও মা বলতেন সবসময় জন্মদিনের দিন, যে কারোরই জন্মদিনের দিন তার দীর্ঘায়ু কামনা করেই পায়েস বা পরমান্ন রান্না করা হয়। কিন্তু এবছর সেটা আমার পক্ষে হয়নি। আগের দিন সানডে ছিল, সেদিনকেই রান্না করে নিয়েছিলাম। কেন কি, ছেলের জন্মদিনের দিনকে ভোরবেলা ওকে জাস্ট আশীর্বাদ করেই আমরা 8টা সাড়ে 8টায় ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কেন কি, পরের দিনই ছিল জয়াবুর পারলৌকিক ক্রিয়া। তো এইবার আমি আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছি। বিজয়দা আর ওর বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমি দেখুন এই অষ্টগন্ধার তিলক দিয়ে দিচ্ছি প্রথমে। আর ছেলেও অফিস বেরোবে বলে আমাদের সঙ্গে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে, নতুন ড্রেসটা শুধু নিয়ে গেছিলাম সেটাই পরলো। বুঝতে পারছি ওর মন খারাপ, কিন্তু সেও বুঝতে দিচ্ছে না, আমরাও বুঝতে দিচ্ছি না। মানে প্রফেশনাল হইতে যেটুকু মানে আশীর্বাদ পর্বটা কোনো রকমের সেরে, আর মুখে একটু সামান্য মিষ্টি, কোনো রকমের 5 রকমের মিষ্টি বা কেকটাও কিন্তু ওর বাবা কিনে আনেনি। ও কোনো রকমের একটা ছোট্ট মতন কেক অর্ডার করেছে। বললাম ওইটাই একটু অফিসে সবাইকে দিয়ে দিই অল্প অল্প করে, আর কিছু করার নেই। বন্ধুরাও বুঝেছে। যাই হোক, আমি এবার ওকে আগুনের তাপ মানে প্রদীপের শীষ দিয়ে ভালো করে আশীর্বাদ করে নিচ্ছি। মানে যেইটুকু রিচুয়াল করার সেটা করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলকাতায় আসবো। তবুও আস্তে আস্তে নানা রকমের টেনশনের জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ওই যেই আগের দিন পায়েসটা করেছিলাম সেটাই একটুখানি মুখে দিলাম। আর মিষ্টি টিষ্টি সে সকালবেলা, 7 সকালে ছেলে কিছুই খেলো না, এটা ফ্রিজে রেখে চলে গেছিলাম। পরে হয়তো
খেয়ে নিয়েছে কি কিছুই জানি না, জিজ্ঞেসও করিনি। আর এরপরে যে সামান্য ছোট্ট একটা কেক এনেছিল, ওর বাবা সেটা মুখে নিতেও চাইছিল না। আর আমি যেহেতু আবার আসার আগে টুকটাক একটু কাছাকাছি করেছি, সেই জন্য একটুখানি রাগ করলো। তো তারপরে আমার মুখে সে কেকটা দিয়ে, তারপরে ওর বাবাকে দিয়ে, তারপরে বিজয়দাকে দিয়ে, তারপরে নিজে একটু খেলো। তো এইভাবেই মোটামুটি মানে জন্মদিন যেটুকু রিচুয়াল করার, কেন কি আর আমিও কত তাড়াহুড়ো করছি, হাতটা ধুয়ে বাকি জিনিস সমস্ত গুছিয়ে দিয়ে, কেন ছেলেও তো আমাদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে আসছে। ছেলের মুখটা দেখুন, বাবা একটু বকলে ছেলের মুখটাও একটুখানি, মানে বাবা মাকে বকলে ছেলের মুখটাও একটুখানি হাসির মধ্যেই দুঃখ হয়ে যায়। তারপরে ছেলের সঙ্গে একটা ছবি তুলে নিলাম মনটাকে ঠিক করার জন্য। তারপরে আমরা দেখুন সবাই রওনা হয়ে গেছি, বেরিয়ে এসেছি। বেরিয়ে ঘরের সামনে যে গাড়িটা রাখা ছিল, তো উঠবে তার আগেই বললাম যে দুজনে একটা ছবি তুলে নাও। তো তিনি বেরিয়ে আসলেন, তারপরে বাবা ছেলের দুজনের ছবি তুলে দিলাম। ছবি তোলার পরে তারপরে বললো যে আমাদের ছবি তুলে তো তোমরাও একটু দাঁড়িয়ে যাও। তো ছেলের সঙ্গে একটু ছবি তুললাম। কী করেছে, মনটা তো হু করছে, সব দিকেই দেখতে হয়, দায়িত্ব কর্তব্য। তারপরে বিজয়দা গাড়িতে উঠে গেছে। বিজয়দা অত ভোরবেলা চলে এসছে, বিজয়দাকে দেখে মনে হচ্ছে ঘুম এখনই পাচ্ছে। যাই হোক, এই যে আমরা কিট চত্বরে এসে গেছি। কিট ক্যাম্পাসের ভেতরেই যেহেতু আমার ছেলের অফিস, তো তাকে অফিসের সামনেই নামিয়ে দিয়ে গেলাম। আর মাঝ রাস্তায় নামাইনি, কেন কি জন্মদিন যতক্ষণ ওর সঙ্গে থাকা যায়। তো এরপরে ছেলের অফিসের সামনে এসেই গেল। এবার থাকবে ফোন করবে, যেরকম লোকাল কল দাও সেরকম কল দেবে, কিন্তু বাড়ি করছে তোকে আমরা কল দেবো তোমাকে। ছেলের হাতে কেকের ব্যাগটা দিয়ে তারপরে ওকে বাই করে দিলাম। মনটা তো খারাপ, কিন্তু কি করা যাবে। এরপর ছেলে একদম ওর যে অফিসের সামনেই ওকে নামানো হলো, ওদের অফিসের গেটে। তো ও তাড়াতাড়ি আমাদেরকে বাই করে দিল। বাই করে দিয়ে ও অফিসে ঢুকে যাচ্ছে। আর আমাদের গাড়িও ঘুরিয়ে নিয়ে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে ঠাকুর করে রওনা দিলাম, যে যত তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যাওয়া যায়। বিজয়দার সঙ্গে ছিল বলে মনে অনেকটা ভরসা ছিল, কিন্তু যথারীতি কলকাতা থেকে নানা রকমের ফোন এসে আমার হাজব্যান্ডের নানা রকমের টেনশন শুরু হয়ে গেল। সেই টেনশন করতেই আসার সময়ও টেনশন হয়েছে, আবার ব্যাক করার সময়ও টেনশন। কী করা যাবে, সমস্ত টেনশন নিয়েই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বিজয়দা জিজ্ঞেস করলেন যে তেল আছে কিনা। তো আমার হাজব্যান্ড বললেন মোটামুটি 300 কিলোমিটার মতন তেল ভরা আছে, আর বালাসোরের কাছে তেলটা ভরে নেব, কেন কি কলকাতা থেকে বালাসোরে পেট্রোলের দাম অনেকটাই কম। তো আমরা আস্তে আস্তে দেখুন কিট চত্বর পার হতে আর এত সবুজ, সেই জন্য একটু এখানে ছবি তুলতে মানে ভিডিও করতে আমরা কিন্তু ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আর সমস্ত দেয়ালে দেখুন কত কিছু সাজানো ডিজাইন করা রয়েছে। তো এইভাবে আমরা এগিয়ে চললাম। আর আসার আগে ছেলের জন্য একটু বানিয়ে রেখে গেছিলাম চট করে চিকেন কারি এমন কিছু আহামরি কিছু না, সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেন মশলা দিয়ে। তারপরে পেঁয়াজ রসুন আদা তেলের মধ্যে ভাজা করে একটু টমেটো দিয়ে, তারপরে লবণ হলুদ সমস্ত মশলা মাখানো চিকেনটাকে দিয়ে, মানে কোনো রকমের একটু রান্না করে যাওয়া আর কি। যদি ছেলের দুদিন হয়ে যায়, মনটা তো ভালো ছিল না, খুব তরিজুত করে খুব একটা রান্না করিনি। তারপরে দেখুন একটু ভাজা সব হয়ে গেলে মাখিয়ে রাখা লবণ হলুদ আর চিকেন মশলা দেওয়া চিকেনটাকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে চিকেনটা রান্না করে গেছিলাম, যাতে ছেলের দুদিন হয়ে যায়। এটা সানডেতেই করেছিলাম, সানডেতে খাওয়াও হয়েছিল, আবার রান্নাটাও করে রেখে গেছিলাম যাতে ও দুদিন হয়। দেখুন কালার দেখেই বুঝতে পারছেন খুব একটা ভালো হয়নি। যাই হোক, কোনো রকমের চিকেনটা করেছি, মন ভালো না থাকলে যা হয়। তারপরে ছেলেকে রেখে চলে যাচ্ছি, অনেকটাই প্ল্যান ছিল, সেই সমস্ত প্ল্যানের কিছুই হলো না। তো চিকেন কারিটা কোনো রকমের নামিয়ে নিয়েছিলাম, আর একদিন বানিয়ে নিয়েছিলাম রাজমা মশলা। রাজমাও নিয়ে এসেছিলাম, কত কিছুই বানাবো ঠিক করেছিলাম, চপ বানাবো ঠিক করেছিলাম, কিছুই হয়নি। রাজমাটাও তেল দিয়ে পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে একটু ভাজা করে নিয়ে, তারপরে যে টমেটো কুচিয়ে রেখেছি টমেটো দিয়ে আর কিছুটা রাজমা মশলা দিয়ে, মানে রেডিমেড যত তাড়াতাড়ি সম্ভব একটু কোনো রকমের রাজমাটা বানিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজ রসুন আদা সমস্ত ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর যেহেতু রাজমা মশলা দেবো, তো আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করি না, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করিনি। এরপর টমেটোটাকে দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো, যাতে টমেটোটা মজে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। তারপরে সামান্য একটু ধনেপাতা কসুরি মেথি সমস্ত কিছু দিয়ে আবারও একটু ভাজা করে কষিয়ে নিলাম। তারপরে এই দেখুন দিয়ে দিচ্ছি রেডিমেড রাজমা মশলা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন টমেটো গলে মশলার সঙ্গে একদম মিশে গেছে। তারপরে আবার একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এমনি সাধারণত আমি ড্রাই রোস্ট করে দিই, কিন্তু এখানে এমনিই দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে
সিদ্ধ করে রাখা সমস্ত রাজমাটা দিয়ে রাজমাটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল করে দিয়ে দিলাম প্রেশার কুকারটা ধুয়ে। তারপরে মিনিট 20 মতন রাজমাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামাবার আগে সামান্য একটু বাটার, আবার একটু সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর লবণ হলুদ এগুলো তো দেওয়াই হয়েছিল। দেখুন রাজমাটা অলমোস্ট ডান। আবার নামাবার আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা বাটার। আপনাদের কাছে ঘি থাকলে সেটাও দিতে পারেন। রাজমার রেসিপি তো আমার ইউটিউবে দেখানোই আছে। আজ বানিয়ে নিয়েছিলাম জিরা রাইস। আর কলকাতার থেকেই নিয়ে এসেছিলাম কিছুটা পাঁপড়, সেই পাঁপড়টা সামান্য একটু সেঁকে নিয়েছিলাম, মানে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তো জিরা রাইস, রাজমা, পাঁপড় মানে কোনো রকমের খেতে হবে সেই জন্যই এই বানানো। আর আচার তো থাকেই, দই রেডিমেড ছিল, কেন দই টই বসাইনি। আর কিছুটা কড়াইশুঁটির পুর বানিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে একদিন জলখাবার করে দিয়েছিলাম, কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। তো এইভাবেই দুদিন কাটিয়ে তারপরে জন্মদিনের দিন তো সকালে চলেই গেছিলাম। তো এই দেখুন কড়াইশুঁটির কচুরিটাও ভেজে নিচ্ছি। তো অল্প কয়েকটাই দুটো দুটো করে ভেজেছিলাম অল্প তেল দিয়েই। মানে যেহেতু ছেলে এবার গিয়েছিল, কিন্তু এত বিয়ের সিজন ছিল বলে আমার সেইভাবে ওকে ওখানে কলকাতায় কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়ানো হয়নি। তো সেই জন্য একটু পুর বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা রেখে চলে গেছিলাম। তারপরে এসে দেখলাম ভালো আছে, সেই জন্য সেই দিয়েই কড়াইশুঁটির কচুরি কয়েকটা বানিয়ে দিয়েছিলাম একদিন জলখাবারে। যেহেতু দুদিন আগে এসেছিলাম, মানে বাধ্যতামূলকভাবে করতে হবে, মন তো ভালো ছিল না, মানে তাই জন্য কিন্তু জিনিস নষ্ট হবে। আর বাকি যেটুকু পুর ছিল সেটা কি করব, তাই জন্য কয়েকটা পরোটা বানিয়ে রেখে চলে গেলাম, যাতে আমি চলে যাওয়ার পরে পরোটাটা গরম করে খেতে পারে। আর রাজমা চিকেনের সঙ্গে পনিরও কিছুটা বানিয়েছিলাম, সেটা ছেলের জন্মদিনের রিলে দেখিয়েছি কি কি বানিয়েছিলাম। তো পনির দিয়ে পরোটা দিয়ে ওর রাত্রে অফিস থেকে এসে ও ডিনারটা করতে পারবে, সেই জন্য দেখুন কয়েকটা পিস পরোটা বানিয়ে রেখে গেছিলাম। তো এই পিস পরোটাটাও এইভাবেই আমি সেঁকে নিচ্ছি। তো যাই হোক, এরকম গোটা 10-12 পিস পরোটা করে রেখে গেছিলাম। তো এই ছিল আমার ছেলের জন্মদিন এই বছরের, মানে যা যা প্ল্যান করেছিলাম, আশা করেছিলাম কিছুই হয়নি। আর যেহেতু জন্মদিনটা সোমবার ছিল আর রোববার ওকে পেয়েছিলাম ছুটিতে, আর বিজয়দাও এখানে ছিলেন, তো ওই 5 রকমের ভাজা, ডাল, একটু কাতলা মাছ আর স্যালাড, দই এইসব দিয়ে লাঞ্চটা করেছিলাম। তো ছেলের দীর্ঘায়ু কামনা করে আশা করি সামনের বছর ছেলের জন্মদিন বড় করে করতে পারবো, ও 25 বছরে পড়বে। তো এই কামনা রেখেই আমি আজকের মতন, এই বছরের মতন ওর জন্মদিনের ভিডিওটা শেষ করছি। তবে ওর বন্ধুদের কিছু ট্রিট দেওয়া বাকি আছে, সেটা যদি আমি ভিডিও করি তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আবার কিছু ছবি দিয়ে আমি এই জন্মদিনের ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এনকারেজ করবেন। নমস্কার, ধন্যবাদ।